বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট মর্যাদা পাওয়ার 25 বছর পূর্তি হয়েছে। এই সিলভার জুবিলি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বেশ কিছু আয়োজনও করেছে। যখন এই সিলভার জুবিলি উদযাপনে বিভিন্ন আয়োজন চলেছিল দেশের বিভিন্ন জায়গায়, সেই সময় বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু মর্যাদার টেস্ট ক্রিকেট খেলছিল শ্রীলঙ্কার বিপক্ষে সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে। সেখানে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে নামার পরে সবাই কিন্তু আলোচনা করছিলেন এই সিলভার জুবিলি নিয়ে, এবং কমেন্ট্রিতে যারা ছিলেন তারাও কিন্তু বলছিলেন যে বাংলাদেশ দলের জন্য দারুণ একটি উপলক্ষ, এই ম্যাচটি যদি তারা জিততে পারে তাহলে কিন্তু দারুণ একটি বিষয় হবে। কিন্তু বাংলাদেশ দল এই ম্যাচটি খেললো সবচেয়ে বাজে এবং অত্যন্ত খারাপ ব্যাটিং প্রদর্শনী দেখালো বাংলাদেশ দল। প্রথম ম্যাচে গল টেস্টে যেরকম দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ব্যাটাররা, সেটার সিটে ফোটাও কিন্তু কলম্বো টেস্টে দেখা যায়নি, যার কারণে বাংলাদেশ দল কিন্তু এখন নিশ্চিত পরাজয়ের মুখে রয়েছে। এমনকি ইনিংস ব্যবধানে পরাজয়ের মুখে রয়েছে। আর এই ইনিংস ব্যবধানে পরাজয় কখন আসে? যখন কোনো একটি দলের ব্যাটাররা চরমভাবে ব্যর্থ হন। বাংলাদেশের ব্যাটাররা কিন্তু চরমভাবে ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে 247 রানে যখন বাংলাদেশ দল অল আউট হয়েছে, তখন মনে হয়েছে যে এই টেস্টে ব্যাটিং করাটা বেশ কঠিনই হবে, কারণ হচ্ছে প্রথম দিন থেকে মোটামুটি বল স্পিন করছিল। কিন্তু যখন শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমেছে তখন মনে হয়েছে এটি ব্যাটিং স্বর্গ, একেবারে ব্যাটিং করা কোনো ব্যাপারই নয়, এবং তারা কিন্তু 458 রান করে থেমেছে প্রথম ইনিংসে। আগের দিন 2 উইকেটে 290 রানে তারা নেমেছিল, সেখান থেকে 458 রানে তারা গেছে এবং প্রায় ওভার প্রতি 4 রান করে তারা রান তুলেছে। সে কারণে কিন্তু আরও 168 রান যোগ করেছে শ্রীলঙ্কায় এবং 458 রানে প্রথম ইনিংস থেমেছে তাদের। যদিও 8টি উইকেট তাদের তুলে নিয়েছে বাংলাদেশ দল, এবং সেই কারণে বলা যায় যে তৃতীয় দিন বাংলাদেশের বোলাররা অনেকখানি কামব্যাক করেছে। হ্যাঁ, এটি সত্য কথা যে বাংলাদেশের বোলাররা কামব্যাক করেছে, কিন্তু রান তোলার গতি একেবারেই থামায়নি শ্রীলঙ্কান ব্যাটাররা, যার কারণে আমরা দেখেছি যে প্রথম নিশঙ্কা যখন 158 রানে সাজঘরে ফিরে গেছেন, তিনি কিন্তু 254 বল খেলেছিলেন, 19টি 4 হাঁকিয়েছিলেন। দীনেশ চান্দিমাল তো আগের দিনে 93 রানে আউট হয়ে গেছেন। আর এদিন আমরা দেখলাম যে কুশল মেন্ডিস উইকেট রক্ষক ব্যাটার, তিনি যে কাজটি করার প্রয়োজন ছিল সেই কাজটি করেছেন, দ্রুত রান তুলেছেন। কারণ পরের দিকে উইকেট যেহেতু বোলারদের সহায়ক হবে, স্পিন নির্ভর হয়ে উঠবে, সেই কারণেই সম্ভবত লঙ্কানরা এত তাড়াহুড়া করেছে রান তোলার ক্ষেত্রে এবং রান তোলার দিকে মনোযোগী হয়েছে। সেই ছাপটা কিন্তু আমরা দেখেছি কুশল মেন্ডিসের ব্যাটিংয়ে। তিনি মাত্র 87 বলে 8টা 4, 2টা ছক্কা হাঁকিয়ে 87 বলে করেছেন 84 রান। এই যে দ্রুত গতিতে তারা রান তুলেছে, বাংলাদেশের বোলাররা কিন্তু বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারেনি। শুধুমাত্র তাইজুল ইসলাম ছাড়া বাঁহাতি এই স্পিনার কিন্তু ক্রমেই বিস্ময়ের উপহার দিচ্ছেন। ক্যারিয়ারের 17তম বারের মতো তিনি কিন্তু 5 উইকেট নিয়েছেন ইনিংসে এবং খুব কাছাকাছি চলে গেছেন সাকিব আল হাসানের। কারণ আপনারা জানেন যে সাকিব আল হাসান 246 উইকেট পেয়েছেন টেস্টে, 19 বার 5 উইকেট নিয়েছেন। সেখানে তাইজুল ইসলামের 237 উইকেট এবং 17 বার তিনি 5 উইকেট নিয়েছেন। এর চেয়ে বড় কথা যে তাইজুল ইসলাম কিন্তু সাকিবের চেয়ে অনেক এগিয়ে, অনেক দ্রুত। কারণ হচ্ছে সাকিব আল হাসান 246 উইকেট পেয়েছেন 71 টেস্ট 135 ইনিংসে, সেখানে তাইজুল কিন্তু 55তম টেস্ট খেলছেন এবং 98তম ইনিংসে তিনি এত কাছাকাছি চলে এসেছেন। মাত্র 9 উইকেট পিছনে রয়েছেন তিনি সাকিবের। তো তাইজুল ইসলামের এরকম বোলিং এবং পাশাপাশি নাঈম হাসান তিনি কিছুটা রান খরচ করেছেন, কিন্তু তিনি 3টি উইকেট নিয়েছেন। তবে অসুস্থতা কাটিয়ে অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফেরার পরে তিনি কিন্তু তেমন বোলিংয়ের সুবিধা করতে পারেননি। 20 ওভার বোলিং করেছেন কিন্তু একটি উইকেটও তিনি নিতে পারেননি, যেখানে নাঈম হাসান মাত্র 18 ওভার বোলিং করেই কিন্তু 3টি উইকেট তুলে নিয়েছেন। যদিও মেহেদী হাসান মিরাজ অনেকটা পরিচ্ছন্ন বোলিং করেছেন, তিনি রান কম দিয়েছেন, উইকেট নিতে পারেননি। তো যাই হোক, শ্রীলঙ্কা যখন 458 রানে গুটিয়ে গেছে তখন কিন্তু 211 রানের লিড পেয়ে গেছে তারা, এবং 211 রানে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ দল কিন্তু চাপে পড়েছে এবং সেই চাপটা কিন্তু বাংলাদেশ দল কাটানোর চেষ্টা করেছে। বিশেষ করে এনামুল হক বিজয়, যেহেতু জানেন যে খুব বাজে অবস্থায় রয়েছেন, গল টেস্টে তিনি ব্যাটিং উইকেটেও প্রথম ইনিংসে 0, দ্বিতীয় ইনিংসে 4 এবং কলম্বো টেস্টের প্রথম ইনিংসে 0 রান করেছিলেন এবং তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে অনেক কথা হচ্ছিল। এদিন তিনি একেবারে পজিটিভ খেলা শুরু করেছেন এবং অত্যধিক পজিটিভ খেলা শুরু করেছেন এবং বলের গুণাগুণও কিন্তু বিবেচনা করেননি, যার কারণে 19 বলে 19 রান করে 2-4-1-6 একটি বাজে শট খেলে, একটি বাজে শট সিলেকশনে মিস টাইমিং হয়ে তিনি কিন্তু ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেছেন। বিজয়ের কিন্তু ব্যর্থতার শ্লোকরলা পূর্ণ হয়েছে এবং সেই সঙ্গে তার উইকেটটি দ্রুত পড়ে যাওয়ার কারণে দলীয় 30 রানে বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছে। দ্বিতীয় ইনিংসে নেমে যখন 211 রানে বাংলাদেশ পিছিয়ে ছিল, সেই সময় কিন্তু 30 রানে একটি উইকেট হারানোর পরে বাংলাদেশ দল একটু ব্যাকফুটে চলে গেছে। পরবর্তীতে আমরা দেখলাম মুমিনুল হক তিনি 15 রানে, নাজমুল হোসেন শান্ত 18 রানে, এইভাবে কিন্তু সবাই সাজঘরে ফিরে গেছেন একের পর এক এবং কেউ কিন্তু উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি, যার কারণে বাংলাদেশ দল কিন্তু তৃতীয় দিন শেষে 6 উইকেটে 115 রান নিয়ে খুব বিপদে রয়েছে এবং এই ম্যাচটি বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে হারার একটি শঙ্কায় রয়েছে। কারণ হচ্ছে এখনো 96 রানে বাংলাদেশ দল পিছিয়ে। আগামীকাল চতুর্থ দিন ব্যাটিং করতে হবে এবং উইকেটটা কিন্তু আরও ব্যাটিংয়ের জন্য কষ্টকর হবে, যেখানে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপে
একমাত্র শিক্ষিত ব্যাটার হিসেবে টিকে রয়েছেন শুধু লিটন কুমার দাস, তার সঙ্গে রয়েছেন তাইজুল ইসলাম এবং নাইম হাসান। এছাড়া কিন্তু আর কেউ ব্যাটিং করবার মতো উপযুক্ত নেই। এখনও যে বাংলাদেশ দল 96 রানে পিছিয়ে রয়েছে সেটিকে টপকে যাওয়া কিন্তু খুব কঠিন। এটি হয়তো লিটন কুমার দাস চেষ্টা করতে পারতেন, কারণ তার রোলটাও কিন্তু সেই কুশল মেন্ডিসের মতো, যে কুশল মেন্ডিস কিন্তু 87 বলে 84 রানের একটি ঝড়ো ইনিংস খেলেছেন, সেইটা হয়তো বা লিটন কুমার দাস করতে পারতেন। কিন্তু তার পাশে একজন শিক্ষিত ব্যাটারের প্রয়োজন ছিল। জানি না কালকে লিটন কুমার দাস সেটি কতটুকু করতে পারবেন, কারণ চতুর্থ দিনে উইকেটটা আরেকটু কঠিন হবে। তবে বাংলাদেশ দল আজকে বাংলাদেশের দলের ব্যাটাররা যেভাবে ব্যাটিং করেছে সেটিকে আমি বলবো যে বাংলাদেশের ব্যাটারদেরই দোষ, কারণ বাংলাদেশের ব্যাটাররা নিজেরা উইকেট থ্রো করে এসেছেন। যেই উইকেটে মাত্র 15 মিনিট আগে কুশল মেন্ডিস উইকেটের চারপাশে কিন্তু বাংলাদেশি বোলারদেরকে 4 হাঁকাচ্ছিলেন, সেই উইকেটটা এতটা কিন্তু 15 মিনিটে বদলে যায়নি, কিংবা এতটা আহামরি কঠিন হয়ে ওঠে নাই যে এখানে আনপ্লেয়েবল একটি উইকেট রয়েছে। তাহলে আনপ্লেয়েবল উইকেট না থাকা সত্ত্বেও বাংলাদেশ দলের ব্যাটাররা এখানে খারাপ করেছে, কিংবা উইকেট যদি না দিয়ে আসতেন তাহলে কিন্তু বাংলাদেশ দলের এই অবস্থাটা হতো না। হয়তোবা বাংলাদেশ দল আরেকটু ভালো করতে পারতো, আজকে মাত্র 2-3টি উইকেট যদি যেত সেক্ষেত্রে হয়তো আগামীকালকে সারাদিন ব্যাটিং করার একটি ভরসা পাওয়া যেত। কিন্তু আগামীকালকে লাঞ্চের আগেই এই ম্যাচটি শেষ হয়ে যাবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই শঙ্কা কিন্তু সবার মনের মধ্যে রয়েছে। দেখা যাক কালকে লিটন কুমার দাস কতটুকু বাংলাদেশ দলকে এগিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।